আর মোদীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে শহীদ আবরার। আবরার ফাহাদের গল্প আমাদের প্রতিদিন বলে যেতে হবে। তো সুতরাং শহীদ আবরার আমাদের আইকন হিসেবে বেঁচে থাকবে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের আইকন হিসেবে শহীদ আবরার অনন্তকাল বেঁচে থাকবে, এটাই আমার প্রত্যাশা। আমাদের লড়াই কি শেষ হয়ে গেছে? হয় নাই। তার একটা প্রমাণ আপনাদেরকে দিই আমি। কিছু বাংলাদেশি সাংবাদিক এই মুহূর্তে ভারত সফরে আছে। তাদের সাথে গতকাল ভারতের পররাষ্ট্র সচিব দেখা করেছে এবং সেখানে পররাষ্ট্র সচিব যে কথাটি বলেছেন সেই কথাগুলির মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে ভারত তার আধিপত্যবাদের যে ষড়যন্ত্র সেটা চালিয়ে যাচ্ছে। তিনি কি বলেছেন? বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, তার নাকি একটা আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। এটা কে বলছেন? ভারতীয় পররাষ্ট্র সচিব, যে ভারত 15 বছর ধরে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার, একটা একনায়কতান্ত্রিক সরকারকে ক্ষমতায় রেখেছিল এবং বাংলাদেশের জনগণের সকল অধিকার হরণ করে নিয়ে গেছিল। সেই ভারতে পররাষ্ট্র সচিবের বলতে এতটুকু লজ্জা হলো না যে বাংলাদেশের নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। তাদের অধীনে তিনটা নির্বাচনের নামে তামাশা করেছে। আমি অবাক হলাম যে আমাদের কোন সাংবাদিক তাকে বললেন না যে আপনারাই তো বাংলাদেশে তিনটা নির্বাচনের নামে তামাশা মঞ্চস্থ করেছেন। প্রথমে একদলীয়, তারপরে মধ্যরাতের নির্বাচন, তারপরে আমির নির্বাচন। এই কথাটা বলার সাহস আমাদের একজন সাংবাদিকের হলো না। আমি একজন সম্পাদক হিসেবে বড় হতাশ হয়েছি। এটাই হচ্ছে সমস্যা। আমরা ক্ষমতার কাছে বড় সহজে আত্মসমর্পণ করি। এই অবস্থার থেকে আমাদের মুক্তি দরকার এবং এই অবস্থার থেকে মুক্তি দিতে পারে আজকের সেমিনারের মতো আলোচনা। আমাদের রেগুলার শুনতে হবে এই আলোচনা কন্টিনিউয়াসলি বলতে হবে। আমি ধন্যবাদ জানাই ডাকসুকে, সাদেক কায়েমকে এবং জুমাকে যারা আজকে এখানে অর্গানাইজ করেছে এই অনুষ্ঠান। কারণ আবরার ফাহাদের গল্প আমাদের প্রতিদিন বলে যেতে হবে। শহরে, নগরে, বন্দরে, গ্রামে, গঞ্জে সর্বত্র আবরার ফাহাদের গল্প বলে যেতে হবে, যাতে দেশের সর্বত্র থেকে আবরার ফাহাদের জন্ম হয়। এই আবরার ফাহাদ তো ঢাকা থেকে জন্ম হয়েছে। এই আবরার ফাহাদ তো কুষ্টিয়া থেকে এসেছে, কুষ্টিয়ায় তাদের বাড়ি, সেখান থেকে এসেছে আবরার ফাহাদ। এরকম লক্ষ লক্ষ আবরার ফাহাদরা যখন ঢাকা শহরে আসবে, তখন আর এই দেশের তথাকথিত বুদ্ধিজীবী এবং সুশীল সমাজ এবং তথাকথিত প্রগতিশীলরা বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে সমর্পণ করতে আর সাহস পাবে। আপনাদেরকে সেরকম একটা প্রগতিশীলের গল্প বলি। আমি তখন তুরস্কে নির্বাসনে ছিলাম। সেই সময় বলছিল না আমাদের শিবিরের ছেলেপেলেরা আজকে যে তাদের উপরে কি ধরনের অত্যাচার হতো। সেই সময়, সেই অত্যাচারের সময় যখন নামাজ পড়তে পারতো না তারা ফ্রিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা ইফতার করতে পারতো না, গণ ইফতার বন্ধ ছিল, ইফতার করার উপরে এক ধরনের নিষেধাজ্ঞা ছিল। মেয়েরা টিএসসিতে রোজার মধ্যে নামাজ পড়ার জায়গা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো সেই সময় আমার কাছে যখন খবর গেল, আমি একটা অনলাইন পত্রিকা লন্ডন থেকে চালাতাম, আমার দেশ নামে, আমার দেশ ইউকে নামে চালাতাম, প্রবাস থেকে, নির্বাচন থেকে। তো আমি একটা নিউজ করতে চাইলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইয়াং ছেলে মেয়েরা ইসলাম ধর্ম পালন করতে গিয়ে বাধার মুখে পড়ছে, এই ব্যাপারে একটা সংবাদ ছাপাতে চাইলাম। তো আমি চিন্তা করলাম যে সংবাদ ছাপাতে হলে আমার তো ভিসির সাথে কথা বলা দরকার। কারণ আমার একটা নীতি আছে, আপনারা খেয়াল করবেন, সংবাদে ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আমার দেশে অন্তত উভয় পক্ষের খবরটা দেওয়ার জন্য। মানে যার সম্পর্কে সংবাদ প্রকাশিত হয় তার মতামতটাও কিন্তু আমরা সংবাদের মধ্যে দিয়ে থাকি। এটাই আমাদের এডিটোরিয়াল পলিসি। তা আমি মনে করলাম ভিসির সাথে কথা বলা দরকার। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ভিসি ছিলেন আপনাদের চা সিঙ্গারা খাওয়া ভিসি আখতারুজ্জামান। তো আখতারুজ্জামানকে আমি ফোন করলাম। ফোন করে প্রথমে নাম বলা মাত্র তো তিনি চমকে উঠলেন
নাম এবং পরিচয় দিলাম এবং তারপরে বললাম যে আপনার এখানে মুসলমান ছেলে এবং মেয়েদের এভাবে তাদের ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে। তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে আমাকে জবাব দিয়েছিলেন, খুব মজার জবাব। বলেছিলেন, আপনাকে এত কিছু করেও আমরা শায়েস্তা করতে পারলাম না, আপনি এখনো আগের মতোই রয়ে গেছেন। তো আমি আখতারুজ্জামানের সাথে আমার আরেকবার দেখা হয়েছিল, আমরা ঘটনাচক্রে একসঙ্গে হজ করেছিলাম। তো সেই গল্প বলে তাকে আমি বললাম যে আপনারও তো হেদায়েত হয়েছে বলে মনে হচ্ছে। এটা বলে আমি আখতারুজ্জামানের সাথে আমার টেলিফোনটা আমি রেখে দিয়েছিলাম। আমি এই গল্পটা এই জন্য বললাম, আখতারুজ্জামান এখানে থাকলে ভালো হতো। গল্পটা এই জন্য বললাম যে আমাদের তথাকথিত প্রগতিশীলতা বোঝানোর জন্য এই কথাটা বললাম। আমাদের দেশে প্রগতিশীলতা মানে হচ্ছে ইসলাম বিদ্বেষ, প্রগতিশীলতা মানে হচ্ছে ভারতের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ। এটা হচ্ছে আমাদের দেশের প্রগতিশীলতার ডেফিনেশন। আমি এই প্রগতিশীলতা, প্রতিক্রিয়াশীলতায় বিশ্বাস করি না। আমরা আমাদের মতো চিন্তা করি এবং সবার স্বাধীনতা আছে, যার যার মতো চিন্তা করবার, যার যার মতো কথা বলবার।